হ্যালো, দিস ইজ ইউর এডুকেটর মোনালিসা। ওয়েলকাম ব্যাক টু MH এডুকেশন ল্যাব। আমার ক্লাস তোমরা জানো, আমার ক্লাস তোমরা পাবে প্রত্যেক মানডে এবং টুইসডে ঠিক সকাল 8টার সময়। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বেশ কিছু ইডিয়ামস। এখানে 25টা ইডিয়ামস আমি নিয়েছি। এই 25টা ইডিয়ামসের মধ্যে বলতে পারো যে এমন কিছু ইডিয়ামস থাকতে চলেছে যেগুলো কিন্তু তোমরা এর আগে কিন্তু দেখোনি। ঠিক আছে, তো চলো ক্লাসটা আমরা শুরু করব। তার আগে বলে রাখি, তোমরা MH এডুকেশন ল্যাব এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকনে একটু প্রেস করে দাও যাতে নোটিফিকেশানসগুলো পেতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলস জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে তোমরা সেখান থেকে ইম্পর্টেন্ট পিডিএফগুলো পেয়ে যাবে। এখানে আমি ইংলিশের 5000 MCQ করাচ্ছি। তো চলো তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দেখিয়ে দিই। কি আছে দেখো, এখানে আছে কি ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন বলতে কি, এটাকে আমাদের মিনিংটা বুঝতে হবে। এটার মিনিং হচ্ছে, দেখো মুন কখন ব্লু হয়, মুনটা কি ব্লু আমরা কখনো এইভাবে দেখতে পাই? সেরকম তো হয় না। তো তার মানে কি, এটা খুব রেয়ার একটা জিনিস, এইভাবে এটাকে কানেক্ট করবে। তো যেটা খুব রেয়ার কোনো কিছু দেখা যায়, যেটা মানে সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি, খুব রেয়ার যেটা ঘটে বা রেয়ার যেটা দেখা যায়, সেটাকেই বলা হয় কি ওয়ান্স ইন এ ব্লু মুন। মুনটাকে আমরা ব্লু কখনোই দেখতে পাই না, তাহলে আমরা বুঝতে পারলাম যে সেটা কখন হবে, খুব রেয়ার, তাই না? এরকম একটা বলতে, এরকমভাবে একটা কোরিলেট করবে ব্যাপারটাকে। তো এটাতে সেন্টেন্স একটা ইউজ দেখিয়েছি আমাদের, কেননা দেখো তোমাদের যদি এরকমভাবে প্রিপারেশন নাও যে প্রিলিমিনারি ক্র্যাক করবে এবং তারপরে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার কম্পালসারি একটা ইংলিশ থাকেই, যেখানে আমাদের কিন্তু নিজেদের লিখতে হয়। তো তার জন্য তোমাদের সেন্টেন্সগুলো জানাও খুব দরকার। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যেসব এক্সামিনেশন, নিশ্চয়ই WBCS ছাড়া অন্যান্য এক্সামিনেশনগুলোতেও তোমরা বসো, তো সেখানেও কিন্তু এরকম ধরনের সেন্টেন্স, মেক সেন্টেন্স করতে দেওয়া হয়। তো দেখো কী লেখা আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে যেটা খুব কমই যেটা হয়, দ্য ব্লু জে ক্যান বি সিন ইন দিস পার্টস অফ দ্য ফরেস্ট। তো এখানে দেখো এই যে সেন্টেন্সটা পড়ে আরও একটা বিষয় তোমাদের বলবো। প্রথমেই তোমাদের একটা কিছু বুঝতে হবে যে এখানে সেন্টেন্সের মিনিংটা কী। কেননা যখন আমরা প্রেসি করতে যাব বা কোনো কিছু কম্পোজিশন লিখতে যাব, নিজে কোনো ক্রিয়েটিভ কিছু বানাতে যাব, তখন আমাদের নিজেদের সেন্টেন্স লিখতে হবে। তাছাড়াও যখন আনসিন বিভিন্ন প্যাসেজ বা এগুলো আমাদের পড়ে কিন্তু মিনিংটা বুঝতে হয়। তো সেই রকম ক্ষেত্রে এই যে পার্টটা দেখো, এখানে তোমাদের তোমাদের না জানা পার্ট কোনখানটা হতে পারে। দ্য ব্লু জে ক্যান বি সিন, ব্লু জে, এটাকে এই যে দেখো ব্লু জে কে দেখা যায়, JAY, তাহলে ব্লু জে যে দেখা যায় ফরেস্টের বিভিন্ন জায়গায়, তার মানে আমাদের বুঝতে হবে যে ফরেস্টের বিভিন্ন জায়গায় যখন দেখা যায়, তাহলে এখানে ফরেস্ট রিলেটেড এই যে ওয়ার্ডটা রয়েছে, এটা একটা নাউন, এটা অবশ্যই ক্যাপসে লেখার দরকার। তো যেটা ক্যাপিটালে হওয়া দরকার আছে। তো এই যে যেটা, এটা হচ্ছে কি একটা কোনো কিছু নাউনের কথা বলা হচ্ছে যেটা ফরেস্টের সঙ্গে রিলেটেড, হয়তো বা সেটা অ্যানিমালস হতে পারে, বার্ডস হতে পারে, ইনসেক্টস হতে পারে, বা কোনো ফরেস্টের কোনো ট্রিজ, প্ল্যান্টস, এগুলোর মধ্যে কিছু না কিছু হতে পারে। এইভাবে একটা আইডিয়া লাগে, আগে মিনিংটা বোঝার চেষ্টা করে নাও, তারপরে ডিকশনারিতে সার্চ করবে। তো যেটা এখানে কি বলা হয়, JAY, এটা হচ্ছে এক ধরনের পাখি। ঠিক আছে, যে মানে হচ্ছে এক ধরনের পাখি। তো এভাবে একটু বোঝার চেষ্টা করো, তাহলে কি বলা হচ্ছে যে জঙ্গলের বিভিন্ন পার্টে খুব অল্প সময় কখনো কখনো আর কি কি হয়, এই যেটাকে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি, চলো। এরপরে কি আছে দেখো, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ বলতে কি আছে, অ্যাভয়েডিং দ্য মেন টপিক। মেন যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে এড়িয়ে গিয়ে যখন আশেপাশে যখন আমরা কি করছি, বিট করছি, ধরো আশেপাশে ধাক্কা মারছি, কিন্তু কিছুতে এই পয়েন্টে আসছি না, যে পয়েন্টে এলে আমার কাজটা মিটে যায় সেই পয়েন্টে আসছি না। তো পয়েন্টটাকে এড়িয়ে যখন আশেপাশে করছি, মানে মেন টপিকটাকে আমি অ্যাভয়েড করে আশেপাশে টপিকগুলোকে যখন নিয়ে করছি, কাজ করছি, সেটা নিয়ে কথা বলতে চাইছি, সেটাকে বলা হচ্ছে কি, মূল প্রধান যে বক্তব্য সেখানে আসতে চাইছি না, সেটাকেই বলা হয় কি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। ঠিক আছে, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, বিট মানে বলতে পারো যে কোপানো। তো তুমি মেন যে জায়গার সেখানটাতে কোপটা দিচ্ছ না, তার আশেপাশে কোপটা দিচ্ছ। হ্যাঁ, তো এখানে দেখো ইউজ ইন এ সেন্টেন্সটা কী আছে, দ্য প্রেসিডেন্ট ওয়াজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ হোয়েন দ্য সিটিজেন্স ডিমান্ডেড এ রিজন ফর দ্য ফোরজারি অফ লিগাল ডকুমেন্টস। তাহলে প্রেসিডেন্ট কী করছিল, মানে মেন টপিক থেকে সরে যাচ্ছিল, অ্যাভয়েড করছিল মেন টপিকটাকে। অ্যারাউন্ড দ্য বুশ ওয়েন দ্য সিটিজেন, যখন ডিমান্ড কী করেছিল, নাগরিকরা যখন কী ডিমান্ড করেছিল, রিজন ফর দ্য ফোরজারি। ফোরজারি বলতে কি, জালিয়াতি বোঝায়, বা ফোরজারি মানে ফ্রড বলতে পারো, ফ্যাব্রিকেশন বলতে পারো। লিগাল ডকুমেন্টটাকে যখন, লিগাল ডকুমেন্ট যেটা আসল ডকুমেন্ট, সেটাকে যখন ফোরজারি করা হয়েছে, সেটা নিয়ে যখন ডিমান্ড করা হয়েছিল জানার জন্য। ঠিক আছে, তো ফোরজারির জন্য কি বাংলা মিনিংটা হচ্ছে জালিয়াতি, এবং বাকি যে ইংলিশে সিনোনিম বলতে পারো ফোরজারি, এখানে সিনোনিমগুলোও একটু জেনে নাও। কি আছে, ফ্রড, ফ্রড তো FRAUD ফ্রড জানো, কিন্তু ফ্যাব্রিকেশন FABRICATION, ফ্যাব্রিকেশন মানে হচ্ছে ফ্রড।
তো এইভাবে যে কটা ওয়ার্ড তোমাদের এইভাবে কিন্তু স্টক অফ ওয়ার্ডটা বাড়তে থাকবে, যত এইভাবে একটা ওয়ার্ডের সঙ্গে রিলেট করে অন্যান্যগুলো সেই সঙ্গে সঙ্গে জেনে নেবে। ঠিক আছে, বোঝা গেল? তো চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো তোমাদের যেটা বলতে চাইছি যে WBCS এর একটা ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ ফর 2021 অ্যান্ড 2022, যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য প্রিলিমিনারি এবং মেন দুটোর ওপরেই ফোকাস করে একটা ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে 5th ব্যাচ চলছে। এই 5th ব্যাচের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 31 মে। ঠিক আছে, তো এখানে 31 মার্চ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকছে। এর সঙ্গে দেখো এখানে তোমরা কি কি পেয়ে যাচ্ছ, ভিডিও কোর্স পাচ্ছ, সেখানে 1000+ ভিডিও পাচ্ছ, আর কি ইবুক পেয়ে যাচ্ছ, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট থাকছে, 30,000+ মক টেস্ট থাকছে, আর তাছাড়া অ্যানথ্রোপোলজি অপশনাল, যেটা কিন্তু একটা খুব ভালো অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করা যায়, তো সেটাও তোমাদের থাকছে। আর ডাউট ক্লিয়ারেন্সের জন্য টেলিগ্রাম গ্রুপ থাকছে। এর সঙ্গে সঙ্গে বলে রাখি এখানে তোমাদের আর কি থাকছে, 100% সিলেবাস কভার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নোট, আরও বিভিন্ন ধরনের ফিচার্স এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবে এখানে। তাহলে কি তোমাদের এনরোল করার জন্য লাস্ট ডেটটা অবশ্যই মনে রাখবে 31 মার্চ। এর সঙ্গে চলো দেখো তোমাদের একটা ডিসকাউন্ট রয়েছে, তো ডিসকাউন্টটা বিষয়ে তোমরা জেনে নাও। ডিসকাউন্টের জন্য কি করতে হবে দেখো, তোমাদের 30% ডিসকাউন্ট সহ অ্যাডমিশন যদি তোমরা নিতে চাও তাহলে কোন কোন স্টেপগুলো ফলো করবে। ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে MH এডুকেশন ল্যাব অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। তারপরে অ্যাপ ডাউনলোড করার পরে যে কোর্সটা কিনতে চাও সেটার জন্য তোমাদের কি করতে হবে, স্টোর অপশানে যেতে হবে এবং সেখানে কোর্সটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কোর্সটাকে এখানে সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছ এভাবে এখানে পুরোপুরি দেখানো আছে। কোর্সটাকে সিলেক্ট করলে তারপরে তোমাদের কি করতে হবে, থার্ড যেটা পয়েন্ট সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। সেটাতে কি করতে হবে, তোমাদের কুপন কোড অ্যাভেলেবেল যেটা লেখাটা দেখতে পাবে তার পাশে থাকা ভিউ অলে ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করলেই তোমরা কি পাবে, এই ধরনের একটা স্পেস দেখতে পাবে। সেই স্পেসের মধ্যে MONA ক্যাপসে লিখে 30 উইদাউট এনি স্পেস, MONA 30 এটা লিখে তোমরা অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখানে এই কোর্সটা করলে তোমাদের কিন্তু এর বাইরে আর কিছু করতে হবে না। আর এর বিষয়ে আরও কিছু জানতে চাইলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা ফলো করতে পারো। চলো নেক্সট চলে যাচ্ছি। কি আছে দেখো, নেক্সট যে ইডিয়ামটা আছে সেটা হচ্ছে চিপ অন ইয়োর শোল্ডার। চিপ অন ইয়োর শোল্ডার মানে শোল্ডার, কাঁধ বুঝতে পারছো, তার মধ্যে একটা চিপ মানে কি একটা কিছু বলতে পারো যে আমরা একটা কিছু অকওয়ার্ড ফিল করবো তাহলে, তাই না? হঠাৎ যদি কাঁধে একটা কিছু ভার এসে যায় তাহলে আমরা একটু অকওয়ার্ড ফিল করবো, তাই না? একটু অন্যরকম ফিল হবে। তো এটা কখন হচ্ছে, কীরকম হচ্ছে, এটা দেখো রিলেট করো, এই অনুভূতিটার সঙ্গে রিলেট করার চেষ্টা করো যাতে না ভুলো। when someone is upset about something that happened a while ago, কিছুদিন আগে, while বলতে কিছুদিন আগের কথা বলা হয়, কিন্তু অনেক আগে পাস্টের কথাও এখানে ধরা হচ্ছে। যে অনেক দিন আগে ধরো তোমার সঙ্গে একটা কিছু, তোমার একটা পাস্ট, একটা কিছু খারাপ অভিজ্ঞতা রয়েছে, সেই পাস্টটা যখন তোমাকে এখনও আপসেট করছে, সেটার এফেক্টটা যখন এখনও থাকছে, তার জন্য এই ইউজ করা হয় এই চিপ অন ইউর শোল্ডার এই ইডিয়ামটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, when someone is upset about something, কোনো কিছুর ব্যাপারে যখন একজন আপসেট হয়ে আছে, দুঃখিত হয়ে আছে বা নেগেটিভ একটা ফিলিং আসছে, দ্যাট হ্যাপেন্ড এ হোয়াইল এগো, কিছুক্ষণ আগে যখন হয়ে আছে, তো এখনও কিন্তু সেই কাঁধে প্রভাবটা তার পড়ে আছে, সরে গেছে, তোমার মাথা থেকে সরে গেছে, হয়তো জীবন থেকে সরে গেছে, কিন্তু কাঁধে এখনও পর্যন্ত ট্যাগটা আছে, লেগে আছে এখনও। তার জন্য কি হয়, এই ইডিয়ামটা ইউজ হয়। কীরকম দেখো ব্যাপারটা, এখানে এক্সাম্পলটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। He has a chip on his shoulder for being abandoned by his parents in his childhood. তাহলে তার চিপ, শোল্ডারে একটা চিপ আছে, কেন আছে, তার সেখানে কি আপসেট করছে সেটা তাকে, কেননা তার পেরেন্ট তাকে চাইল্ডহুডে, শৈশবকালে তাকে তার পেরেন্টরা ত্যাগ করে দিয়েছিল, তার জন্যই তার একটা বলতে পারো একটা ইফেক্টটা রয়ে গেছে, এই জন্য সে আপসেট থাকছে। তাহলে বোঝা গেল যে কিছু একটা অনেক দিন আগে চাইল্ডহুডে যখন তাকে লিভ করেছে বা অ্যাবান্ডন করেছে, সেই এফেক্টটা যখন এখানে থেকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে চিপ অন ইয়োর শোল্ডার। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি দেখো, ক্রাই ওভার স্প্লিট মিল্ক। এটা তোমরা অনেকেই জানো যে স্প্লিট মিল্ক বলতে স্প্লিট বলা হয় কি, স্প্লিট মানেই হচ্ছে দুভাগে ভাগ করা। স্প্লিট মানেই হচ্ছে কোনো একটা কিছু ধরো রয়েছে, সেটাকে আমরা যখন দুভাগে ভাগ করছি, এটা কি বলা হয়, স্প্লিট। ঠিক আছে, এরকম তোমরা জানোই। তো এইভাবে যখন দুধ কেটে গেল মানে কি, তারপরে যখন আমরা কাঁদছি তাহলে কি হচ্ছে, যখন একটা দুধটা যখন কেটেই গেছে, কেটে যাওয়ার পর আমরা যদি তারপরে আবার যদি কান্নাকাটি করি বা আমরা যদি দুঃখ প্রকাশ করি, তাহলে তো আবার আগের অবস্থায় এটা ফিরে যাবে না। তাহলে এটা মানে কি বোঝায় যে কি, কমপ্লেনিং অ্যাবাউট এ লস অর ফেলিওর ফ্রম দ্য পাস্ট।
মানে একটা কিছু ফেলিওর হয়ে গেছে, অলরেডি পাস্ট হয়ে গেছে, ফেলিওর হয়ে গেছে, কিন্তু সেটার উপরে যখন এখনও কান্নাকাটি চলছে সেটাকেই বলা হচ্ছে মানে বেকার কান্নাকাটি, সেটার ব্যাপারে যখন কমপ্লেন করছি সেটাকে বলা হচ্ছে কি ক্রাই ওভার স্প্লিট মিল্ক। তাহলে কি হলো যে যা ঘটে গেছে সেটা, যেটাকে আর চেঞ্জ করা যাবে না সেরকম কিছু নিয়ে যখন কমপ্লেন করছি বা সেরকম কিছু লস সেটাকে নিয়ে যখন দুঃখ প্রকাশ করছি, রিমোর্স হয়ে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কি ক্রাই ওভার স্প্লিট মিল্ক। তো এখানে দেখো ইউজটা, আমি তোমাদের সেন্টেন্সের ইউজটা দেখো, এখানে আরও একটা বিষয় বলবো, মিনিংটা তো বুঝে নিয়েছো, সেন্টেন্সের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি তোমাদের এরই মধ্যে গ্রামারের কিছু রুলস কিন্তু চালিয়ে দেওয়ার চেষ্টা করবো যেগুলো কিন্তু এর সঙ্গে রেলিভেন্ট হবে। কি আছে দেখো, হি ওয়াজ ম্যাড বিকজ হি কুড নট ক্লিয়ার দ্য কাট অফ ডিউ টু এ সিলি মিস্টেক। একটা সিলি মিস্টেক করার জন্য সে কি করতে পারেনি, কাট অফটা ক্লিয়ার করতে পারেনি, একদম পাগল ছিল সে। পাগল মানে এই সেন্সে ধরা হচ্ছে না যে সে পাগল, ইনসেন, INSAN, ইনসেন অর ম্যাড, হ্যাঁ এইভাবে বলা হচ্ছে না। সেন মানে হচ্ছে কি যে সাধারণ অবস্থা রয়েছে, ইনসেনটা হচ্ছে অপোজিট, ইনসেন মানে কি ম্যাড, এটা হলো। এবার দেখো এখানে ম্যাড বলতে পাগল কথা এইভাবে বলা হচ্ছে না, এখানে পাগল এইভাবে বলা হচ্ছে যে সে একদম বোকা ছিল আর কি, হ্যাঁ, যে সিলি মিস্টেক সে করেছে কারণ সেটা তার জন্যই সে কাট অফটা অবধি যেতে পারেনি। বাট এটা তাহলে কি হলো, এরপরে কি হচ্ছে দেখো, বাট দেন হি রিয়েলাইজড দেয়ার ওয়াজ নো ইউজ ক্রাইং ওভার স্প্লিট মিল্ক। কিন্তু তারপরে সে বুঝতে পারলো যে সেটার উপরে মানে যেটা অলরেডি ঘটে গেছে সেটার উপরে আর কমপ্লেন করে বা সেই লসটাকে নিয়ে চিন্তা করে আর কিন্তু কোনো কিছু করার নেই, অ্যান্ড ডিসাইডেড টু বিকাম মোর কেয়ারফুল। তারপরে যেটা আমাদের করা উচিত, আমাদের আরও কেয়ারফুল হওয়া উচিত, সেটা সে করল। এখানে তোমাদের যে পার্টটাকে আমি নোট করাতে চাইছি সেটা হচ্ছে নো, দেয়ার ওয়াজ নো ইউজ ক্রাইং, ঠিক আছে, এইটুকুনি পার্টটা দেখো। এখানে যেটা ইট ইজ নো ইউজ, এই পার্টটাকে এইভাবে ধরা হয়। কীরকম হচ্ছে, যখনই বলে দিচ্ছি যে ইট ইজ নো ইউজ, এই যে টার্মটা পেয়ে যাচ্ছ, এই টার্মটার পরে কী হয় দেখো, ইট ইজ নো ইউজ বা এখানে আছে দেয়ার ওয়াজ নো ইউজ, এটাকে পাস্টে করা হয়েছে। এই টার্মটার পরে আমাদের কী দিতে হয়, ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয়। ভার্ব প্লাস আইএনজি মানে জিরান ফর্মটা ব্যবহার করতে হয়। তো এখানে বলতে পারো যে এই ধরনের আরও বেশ কয়েকটা টার্মস আছে যেটা আমি তোমাদের এটা টানতে চাইছি, কিন্তু ইডিয়ামস থেকে পুরোপুরি একটা ইম্পর্টেন্ট রুলের দিকে, যেটা ভার্বের রুলের মধ্যে তোমরা হয়তো পড়ে নিয়েছো। সেখানে কি পেয়েছিলাম আমরা, একটু ঝালিয়ে দিই। বেশ কয়েকটা এরকম ধরনের টার্ম আছে, ফ্রেজ আছে, যেগুলোর পরে আমরা কি ব্যবহার করি, যেগুলোর পরে আমরা জিরান্ড ব্যবহার করি, মানে ভার্ব প্লাস আইএনজিটা ব্যবহার করি। যেমন এখানে দেখো সেরকমই ব্যবহার করা আছে ক্রাইং, ইট ইজ নো ইউজ, তারপরে কি ইট ওয়াজ নো ইউ, দেয়ার ওয়াজ নো ইউজ ক্রাইং ওভার স্প্লিট মিল্ক, ঠিক আছে। তাহলে এরকম ধরনের যে কটা টার্ম আছে সেগুলো কয়েকটা যে কটা মনে পড়ছে আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু আছে, কিন্তু তারপরেও আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। যদিও আমরা সাধারণভাবে জানি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা V1 ফর্মটা হয়, কিন্তু উইথ এ ভিউ টু বলো, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, তারপরে আরও হতে পারে যেমন ধরো অ্যাকাস্টেম টু, অ্যাডিক্টেড টু, অ্যাভার্স টু, এই সমস্ত ধরনের যে ফ্রেজগুলো আছে টু আছে দেওয়া, তা হলেও এগুলোর পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড ফর্ম ব্যবহার করতে হয়। এটা তোমাদের রুলটা অবশ্যই হয়তো মাথায় আছে, খেয়াল রাখবে। এরপরে দেখো কি আছে, বাকি সেন্টেন্সটা আমি যদি পড়ি যে অ্যান্ড ডিসাইডেড টু বিকাম মোর কেয়ারফুল, এটা তোমাদের জানা অবশ্যই হয়ে গেছে। তো চলো এটা বুঝলে নেক্সট চলে যাচ্ছি। এরপরে আছে কি স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস বলতে কি বোঝাচ্ছে, টু ডিসক্লোজ এ সিক্রেট, মানে স্পিল মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, মানে হঠাৎ এসে বিস্ফোরিত হয়ে যাওয়া বা তেল উপচে পড়ে যাওয়া, এই ধরনের, যেমন ধরো উপচে পড়লো, এইগুলোকে বলা হয় স্পিল করা। তো স্পিল দ্য বিনস বলতে এখানে কী বোঝায়, যখন একটা কোনো কিছু সিক্রেট আছে সেই সিক্রেটটা যখন ওপেন হয়ে যাচ্ছে, ওপেন করে দেওয়া হচ্ছে, ডিসক্লোজ করে দেওয়া হচ্ছে, তখন সেটাকে কি বলা হয়, স্পিল দ্য বিনস। দ্য লিটিল ওয়ান মানে একটা ছোট, লিটিল ওয়ান বলতে একটা ছোট্ট বয় বা গার্লের কথা বলা হচ্ছে, ছোটো একজন কেউ কারোর কথা। স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ ভ্যাকেশন উই হ্যাড প্ল্যান্ড। একটা সারপ্রাইজ ভ্যাকেশন প্ল্যান করা আমরা যেটা করেছিলাম সেটা সেই ইনফরমেশনটা একটা সারপ্রাইজ ছিল, সেটাকে ডিসক্লোজ করে দিয়েছে, সিক্রেটটাকে ডিসক্লোজ করে দেওয়া হয়েছে। বোঝা গেল, এটা একদম ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি, চলো। পিস অফ কেক, দেখো প্রথমেই আগে মিনিংয়ে দেখতে যেও না, পিস অফ কেক মানে কি বোঝায়, পিস অফ কেক মানে একদম একটা সহজ সুন্দর নরম সফট জিনিস, একটা পিস অফ কেক চট করে আমরা খেয়ে ফেলতে পারি, এরকম ধরনের ভাবো। তাহলে কি এটার মিনিংটা সেইভাবেই আসছে, দেখো সামথিং দ্যাট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড অর ডু, মানে খুবই ইজি। একটা পিস অফ কেক মানে কি, যখন কোনো একটা কাজ বলা হচ্ছে তোমাকে, সেটা তোমার কাছে একদম খুব ইজি, অনেকবার সেটা তুমি করেছো, তো সেটা তোমার কাছে একটা পিস অফ কেক। সেইভাবেই, বা কোনো একটা সাম বলতে পারো, ম্যাথস বলতে পারো, যেটা অনেকবার তুমি ওই ম্যাথসটা বাড়িতে এতবারই প্র্যাকটিস করেছো যে ওটা তোমার কাছে আর কোনো ব্যাপারই নয়, তাহলে সেটা তোমার কাছে কী হয়ে যাচ্ছে, পিস অফ কেক। তাহলে সামথিং যেটা কিন্তু খুব ইজি করতে পারো বা বুঝতে পারার জন্য খুব ইজি।
I thought that the problem would be tough, but it turned out to be a piece of cake. আমি ভেবেছিলাম যে প্রবলেমটা খুব টাফ হবে, হতে চলেছে, কিন্তু এটা আসলে একটা খুব ছোট্ট একটা ব্যাপার, এটা একদম সহজ ব্যাপার ছিল, যেটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, বোঝা গেল। এরপরটাতে চলে যাচ্ছি, চলো। এটাতে দেখো কি বলা হয়েছে, এখানে প্রথমেই বলছি, আগে কিন্তু তোমরা দেখে নিও না যে কি অ্যান্সারটা। ব্লেসিং ইন ডিসগাইজ, এই পার্টটুকুনি আগে দেখো, ঠিক আছে? ভিডিও থেকে চোখ সরিয়ে দাও, আগে মনোযোগ দিয়ে শোনো। ব্লেসিং ইন ডিসগাইজ বলতে কী বোঝাচ্ছে? ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশে, ছদ্মবেশে এসে আশীর্বাদ। তাহলেই তো বোঝা হয়ে গেল, মানে সে ছদ্মবেশে এসেছে, মানে কি ছদ্মবেশটা কেমন হয়? যেরকম দেখতে লাগছে তার থেকে অন্যরকম, যেটা তার আসল রূপ তার থেকে অন্যরকম, সেটাই ছদ্ম। ছদ্ম মানে কি? সিউডো, যেটাকে বলা হয় ইংলিশে, সিউডো মানে ছদ্ম, তাই তো? তাহলে যখন এই ছদ্মবেশে সে আসছে, কিন্তু সে দেখতে লাগছে কিন্তু একটা অন্যরকম, আসলে সে ব্লেসিংস নিয়ে আসছে, মানে দেখতে নেগেটিভ লাগলেও তার ফলাফলটা পজিটিভ, তখন সেটাকে বলা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। মানে এবার দেখো, এবার ভিডিওতে এখানে কি লেখা আছে দেখো, সামথিং গুড অ্যান্ড ইউজফুল দ্যাট ডিড নট ইনিশিয়ালি সিম দ্যাট ওয়ে। ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে, প্রাথমিকভাবে মানে ওপর সার্ফিসিয়ালি মানে সার্ফিকান্টলি বলতে পারো, সার্ফিকান্টলি মানে ওপর আর কি, সারফেস থেকে সার্ফিকান্টলি। তাহলে সার্ফিকান্টলি যেটাকে মনে হচ্ছে না যে এরকম হতে পারে, কিন্তু সেইভাবে দেখে মনে হচ্ছে না, কিন্তু আসলে সেটা ভালো জিনিস এবং ইউজফুল জিনিস, এটাই বলতে চাওয়া হচ্ছে। কীরকম এখানে ইউজটা দেখে নাও, কি বলা হয়েছে, হিজ অ্যাক্সিডেন্ট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, অ্যাক্সিডেন্টটাকে বলা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেটা দেখতে খারাপ লাগছে যে অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে সেটা একটা ব্লেসিং ছিল। কেন ছিল দেখো, বিকজ ইট গেভ হিম এ লট অফ টাইম টু থিঙ্ক অ্যাবাউট হিজ লাইফ। কারণ এটা তাকে অনেকক্ষণ সময়, অনেক দিন সময় দিয়েছিল, অনেক সময় দিয়েছিল হোয়াইল, তার জীবনের ব্যাপারে ভাবার জন্য, হোয়াইল হি ওয়াজ রিকভারিং, যখন সে বেড রেস্টে ছিল বা যাই হোক রিকভার করছিল, তখন তাকে অনেক সময় দিয়েছিল অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করার সময় তার লাইফের ব্যাপারে ভাবতে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, তার রেজাল্ট হিসেবে কী হলো, হি মেড সাম ইম্পর্টেন্ট ডিসিশনস দ্যাট ইমপ্রুভড হিজ লাইফ। তারপরে সে সময় নিজের জীবন দর্শন করতে পারলো, কিছু সময়টা সে পেলো, তারপরে সে কী হলো, সে কিছু ইম্পর্টেন্ট ডিসিশান নিতে পারলো এবং তার জন্য তার লাইফে কিছু ইম্প্রুভমেন্ট এলো। তাহলে বোঝা গেল যে অ্যাক্সিডেন্টের জন্য সে যে রেস্টটা পেয়ে গেল, সেই রেস্টের জন্য সে একটা কিছু নতুনভাবে ক্রিয়েট করতে পারলো। তাহলে ব্লেসিং ইন ডিসগাইজটা বোঝা গেল, তাই তো? তো দেখবে তোমাদের একটা অ্যাডভার্টাইজ এরকম দেওয়া হয়, সম্ভবত একটা অ্যাডভার্টাইজ থাকে এরকম, দেখবে মাঞ্চ বা এরকম কিছুর একটা অ্যাডভার্টাইজ থাকে, হ্যাঁ, যেটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো 5 স্টারের অ্যাডভার্টাইজ থাকে, যেখানে একটা বয়স্ক মহিলা সেখানে বলছে লাঠিটাকে সরিয়ে দিতে, কিন্তু ছেলেটা সরালো না, সে যখন উঠে গেল তখন মাথার উপর একটা কিছু এসে পড়লো, সে যে জায়গাটায় বসেছিল। মনে পড়ছে নিশ্চয়ই? যদি মনে পড়ে আমাকে নিচে কিন্তু জানিও মনে পড়লো কি না। তাহলে ওটাই হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। হ্যাঁ, নেক্সট চলো এর পরেরটাতে চলে যাচ্ছি। কাম হেল অর হাই ওয়াটার, মানে কি, যদি হেল আসে অথবা জলও চলে আসে, মানে হাই ওয়াটার মানে কি, এত উঁচু ধরো টাইড চলে এলো, এত স্রোত চলে এলো, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, তার মানে তুমি ডুবে যাচ্ছ। তার মানে সেখানে যদি একটা নরক চলে আসুক, নরকের মতো পরিস্থিতি হোক, বা জলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হোক, তার মানে কি, যাই পরিস্থিতি হোক তুমি সেটাকে কিছু না কিছুভাবে সেটাকে কাটিয়ে উঠবেই, এটা বোঝানো হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে দেখো, পসিবল অবস্ট্যাকলস ইন ইউর পাথ, ঠিক আছে, উইল নট স্টপ ইউ। যে কটাই অবস্ট্যাকল বা প্রতিবন্ধকতা তোমার সামনে আসুক না কেন, তোমার পাথে আসুক না কেন, তুমি কিন্তু তাতেও থামছো না। মানে সেটা নরকই চলে আসুক অথবা প্রচুর স্রোতই চলে আসুক, তোমাকে ডুবোনোর মতো ডুবন জল চলে আসুক, তাতেও তুমি সেই অবস্ট্যাকলগুলোকে কাটিয়ে উঠছো। তার জন্য কি, সেটা তোমাকে স্টপ করতে পারছে না, এরকম একটা ইডিয়ামটা বোঝাতে চাইছে। ঠিক আছে, মানে যে পরিস্থিতি আসুক না কেন তুমি লড়ছো। তাহলে কি হচ্ছে দেখো, আই হ্যাভ ডিসাইডেড দ্যাট কাম হেল অর হাই ওয়াটার আই উইল বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। যে আমি ডিসাইড করে নিয়েছি, যাই হোক না কেন, সেটা যে পরিস্থিতি আসুক না কেন, হেলই আসুক আর হাই ওয়াটার আসুক, আমি কিন্তু ইঞ্জিনিয়ার হবই হব। ধরো এই ধরনের ইডিয়ামটা তোমরা একটা মেক সেন্টেন্স করে আমাকে বলতে পারো। মেক সেন্টেন্সের মধ্যে এটা তোমাকে দেবে, সেন্টেন্সে ইউজ করে নিচে কমেন্টে তো লিখবে, কিন্তু সেন্টেন্সটা রেলিভেন্ট হতে হবে বর্তমান টপিকের সঙ্গে। বর্তমানে ধরো বলতে পারো এই ধরনের তোমাদের সেন্টেন্স একটা হতেই পারে যে কোভিডের এই ধরনের পরিস্থিতিতে তো যাই আসুক না কেন, সায়েন্টিস্টরা একদম মানে যে কোনো অবস্ট্যাকলকে কাটিয়ে উঠে তারা ভ্যাকসিন প্রস্তুত করার জন্য বা ইন্ডিয়াকে ভ্যাকসিনেট করার জন্য একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই ধরনের যাও কিছু একটা তোমরা কিন্তু করতে পারো, কিন্তু রেলিভেন্ট টপিক সেটা হতে পারে। হ্যাঁ, যেন সেটা রেলিভেন্ট টপিক হয়, এভাবে একটা নিচে কিন্তু সেন্টেন্স আমাকে এক্সাম্পল হিসেবে দাও। এরপরটাতে চলে যাচ্ছি, চলো। এরপরে কি আছে, টেস্ট অফ ইউর ওন মেডিসিন, মানে কি, টেস্ট অফ ইউর ওন মেডিসিন মানে কি, তুমি যে ওষুধটা তৈরি করেছো সেই ওষুধটা তুমি নিজেও একবার খাচ্ছ,
এটা বলতে চাইছে। মানে কি, তুমি যে দুর্ব্যবহারটা বা তুমি যে খারাপ ব্যবহারটা বা যে ওয়েটা, যে প্রসেসটা তুমি অন্যজনের উপরে অ্যাপ্লাই করছো, বা যে ভ্যাকসিনটা তুমি অন্যজনের উপরে অ্যাপ্লাই করছো, সেই ভ্যাকসিনটা আবার নিজের উপরেও অ্যাপ্লাই করো, এইটা বলা হচ্ছে। দেখো কি বলা হচ্ছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ হিসাবে একটা বলা হচ্ছে যে when someone receives the same treatment usually negative, তুমি মানে সাধারণভাবে যেটা নেগেটিভ হয়, যে ট্রিটমেন্টটা তুমি করছো, ট্রিটমেন্ট বলতে এখানে চিকিৎসার কথা বলা হচ্ছে না, ট্রিটমেন্ট মানে এখানে কি বলা হচ্ছে, যে ব্যবহারটা তুমি করছো, যে খারাপ ব্যবহারটা তুমি করছো, সেইটাই যখন আবার রিফ্লেক্ট হয়ে তোমার কাছেও আসছে, সেই বিষয়টা দ্যাট হি অর সি গিভস টু আদার্স, সেটা যখন সে নিজে রিসিভ করছে, তুমি যেটা হোয়েন সামওয়ান রিসিভ দ্য সেম ট্রিটমেন্ট ইউজুয়ালি নেগেটিভ, সাধারণভাবে যে নেগেটিভ দুর্ব্যবহারটা তুমি করছো সেটাই যখন আবার তোমার কাছে ফিরে আসছে, তখন কেমন খেতে লাগে, সেইটা বলা হচ্ছে। সেন্টেন্সে ইউজটা দেখো, সি ইজ অলওয়েজ টন্টিং আদার্স, সে সবসময় অন্যদেরকে উৎপাত করে, অ্যান্ড হার্টিং দেয়ার সেন্টিমেন্টস, এবং তাদের সেন্টিমেন্টসকে হার্ট করে, ঘা দেয়। আই জাস্ট উইশ সামওয়ান উড গিভ হার এ টেস্ট অফ হার ওন মেডিসিন, আমার ইচ্ছা যে কেউ না কেউ যেন তাকে কী দেবে, তারও যে মেডিসিনটা, সেইটার যেন টেস্টটা তাকে একবার দেয়। তাহলে বোঝা গেল, আই উইশ সামওয়ান উড গিভ, মানে সে যে সেন্টিমেন্টে যে হার্ট করে, সেই সেন্টিমেন্টে হার্ট করে তাকেও যেন কোনো একবার দেওয়া হয়। ঠিক আছে, এটা বলা হচ্ছে। হলো, নেক্সট চলে যাচ্ছি, চলো। সেন্টেন্সগুলো সবসময় চেষ্টা করবে নিজেরা মনে মনে, যদি কোনো সেন্টেন্স করতে চাও, কোনো একটা ইডিয়াম যেটা তুমি মনে রাখতে চাও, মনে রাখার উপায় হচ্ছে সেটা তো এক তো কোরিলেট করে যেভাবে আমি মিনিংটা বলছি সেইভাবে পড়া, দ্বিতীয় হচ্ছে সেটা নিয়ে একটা মেক সেন্টেন্স তৈরি করা। একটা মেক সেন্টেন্স যাই করবে তখন তোমার কি হবে, সেটা তোমার ব্রেনে কিন্তু থেকে গেল। এরপরটা দেখো, গোল্ডেন হ্যান্ডশেক। প্রথমে দেখো, হ্যান্ডশেকটা আমরা কখন করি, যখন বিদায় নিই সেই সময় বলতে পারো, বা যখন আমরা স্টার্টিংয়ে যাই, কোনো কিছু স্টার্ট করতে যাই, তখন একটা হ্যান্ডশেক করি। বা এখানে কি বলা হচ্ছে, যখন আমরা বিদায় নিচ্ছি তখন আমরা হ্যান্ডশেক জানাই। সেখানে যখন গোল্ডেন হয়ে যাচ্ছে, গোল্ডেন হ্যান্ডশেক কেন হচ্ছে, ধরো সেখানে তোমার কিছু প্রফিট থাকছে, গোল্ড মানে একটা প্রফিটের ব্যাপার এসে যাচ্ছে, তাহলে যে হ্যান্ডশেকটা বিদায় নেওয়ার সময় তোমার যখন প্রফিট এসে যাচ্ছে, তখন সেটা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক। এরপরে মিনিংটা দেখো, এ বিগ সাম অফ মানি গিভেন টু এ পার্সন হোয়েন হি অর সি লিভস এ কোম্পানি অর রিটায়ার্স, যখন রিটায়ারমেন্ট নিচ্ছে কোনো একজন ব্যক্তি, তখন তাকে একটা যথেষ্ট পরিমাণ টাকা যখন তাকে দেওয়া হয়, সেটাকে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক। ঠিক আছে, একটা অনেক বড় সংখ্যায়, একটা বিগ সাম অফ মানে একটা বড় অঙ্কের টাকা তাকে দেওয়া হচ্ছে যখন একজন পার্সন কোম্পানি থেকে রিটায়ার করছে, সেটাকে কি বলা হচ্ছে, গোল্ডেন হ্যান্ডশেক। এখানে ইউজ ইন সেন্টেন্স যেটা আছে দেখো, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি অফ দ্য কোম্পানি ওয়ান্টেড টু ডিক্রিজ দেয়ার ওয়ার্কফোর্সটাকে মানে ম্যান পাওয়ারটাকে কম করার চেষ্টা করছিল, মানে কর্মী ছাঁটাই করছিল ম্যানেজমেন্ট। তার জন্য সে কী করেছে, দে অফার্ড এ গোল্ডেন হ্যান্ডশেক, তারা কী করেছে, কর্মী যাদেরকে ছাঁটাই করছে তাদেরকে একটা গোল্ডেন হ্যান্ডশেক অফার করেছে টু দেয়ার এজেড এমপ্লয়িজ, কাদেরকে, যারা একটু বয়স হয়ে গেছে সেই সব এমপ্লয়ীদেরকে যেহেতু ছাঁটাই করার আগে তাদের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করছে, মানে কি তাদের বেশ কিছু মোটা টাকা তাদেরকে গিফট হিসাবে তাদেরকে দিয়ে দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি, চলো। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো। এখানে বলা হয়েছে কি, মিন বিজনেস মানে কি বোঝায়, মিন বিজনেস মানে বলা হচ্ছে বিং সিরিয়াস অর ডেডিকেটেড, যখন তুমি একদম মানে যথার্থই কিছু করতে চাইছে বা আগ্রহী এরকম বোঝায়, তখন মিন বিজনেস। কি আছে দেখো, দ্য বর্ডার ইজ সিল্ড বাই ট্রুপস, মানে আর্মি ট্রুপ দিয়ে সে বর্ডারটাকে সিল করে দেওয়া হয়েছে, হু মিন বিজনেস, সেরকম ধরনের সৈন্যকে নেওয়া হয়েছে যারা কিন্তু অবশ্যই কিছু করতে চাইছে বা আগ্রহী। ঠিক আছে, মিন বিজনেস বুঝলে। নেক্সট চলে যাচ্ছি, চলো। অ্যাপেল অফ ওয়ান্স আই, এগুলো তোমরা কিন্তু অলরেডি জানো যে অ্যাপেল অফ ওয়ান্স মানে কি, চোখের মণি। একজনের চোখের মণি কখন হয়, যে বিং চেরিশড মোর দ্যান আদার্স আর, মানে অন্যদের থেকে যখন তাকে বেশি চেরিশ করা হচ্ছে, মানে কি স্নেহ করা হচ্ছে, বিলাভেড, তাকে বলা হচ্ছে কি অ্যাপেল অফ ওয়ান্স আই। এখানে এই পার্টগুলো দেখে নেবে, ওয়ান্স আই কীভাবে দেওয়া রয়েছে, কারণ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দিয়ে দেওয়াই যেতে পারে, যে অ্যাপেল অফ ড্যাশ, এখানে ONC এরকমও দেওয়া থাকবে, ONC, তারপর আবার EYES এরকম দিয়ে দিল, ওয়ান্স আইজ, তোমরা তখন ঠিকভাবে মনে রাখতে পারবে না, বা ONES ওয়ান্স দিল, তারপরে EYEI দিয়ে দিল। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিটা দেওয়া নেই, দেখো এই অ্যাপোস্ট্রফিটা যদি না দেওয়া থাকে তাহলে এটা অপশানটা ক্লিক করবে না। তোমাদের কি করতে হবে, সেইভাবে দেখতে হবে যে ওয়ান্স আই মানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে ওয়ানের সঙ্গে, তারপরে আইটা কিন্তু সিঙ্গেল রাখা আছে, মানে প্লুরাল ফর্মে রাখা নেই, এইভাবে লেখা আছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো, সাম ইজ অ্যাডর্ড বাই হিজ টিচার ফর হিজ চাইল্ড লাইক নেচার, তার শিশুসুলভ নেচারের জন্য স্যামকে তার টিচার খুব ভালোবাসেন, হি ইজ দ্য অ্যাপেল অফ হার আই, তার চোখের মণি। নেক্সট চলে যাচ্ছি, দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস মানে কি, যেখানে বোঝানো হচ্ছে যে দ্য বেনিফিটস অফ ওয়াইডলি ডিফারিং সিচুয়েশনস এনজয়েড অ্যাট দ্য সেম টাইম, একই সময় যখন দুটো ডিফারেন্ট সিচুয়েশনকে
এনজয় করা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, যে একটা তুমি পয়েন্টে রয়েছো, একটা কোনো হিসাবে তুমি রয়েছো, কিন্তু তুমি দুটো দিককেই এনজয় করছো। হ্যাঁ, যেমন বলতে পারো যে কোনো একজন সরকারি স্কুলের টিচার, সে সরকারি টিচার বলে সে সেখানকার সুবিধাটাও পাচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে সে সরকারি স্কুলের টিচার বলে তার কাছে অনেক টিউশনস অ্যাভেলেবেল থাকছে, তখন এটা হয়ে যাচ্ছে, তাই তো? তখন সে কী করছে, তাহলে দুদিকটারই সুবিধা নিয়ে নিতে পারছে। তাহলে ইউজ ইন এ সেন্টেন্সটা দেখো, আই হ্যাড দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড সিন্স আই ওয়ার্ক অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য টিম। অর্ডিনারি মেম্বার হিসেবে টিমের কাজ করাতে আমি সব সুবিধাটাই পাচ্ছিলাম, বাট আই গট টু লার্ন ফ্রম দ্য লিডারদের কাছ থেকে শিখতেও পারছিলাম। তার সঙ্গে সঙ্গে আবার অর্ডিনারি মেম্বার ছিলাম, মেম্বার হিসেবে থাকার জন্য সেই পোস্টটাকেও পাচ্ছি, আবার আর কি হচ্ছে, লিডার্সদের কাছ থেকে অনেক কিছু জানতেও পারছি। এটা বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি, দেখো, ফিলিং এ বিট আন্ডার দ্য ওয়েদার মানে কি, ফিলিং স্লাইটলি ইল, কিছুটা যখন অসুস্থতা বোধ করা, সামান্য অসুস্থতা বোধ করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় ফিলিং এ বিট আন্ডার দ্য ওয়েদার। আই মে নট বি এবল টু জগ টুডে অ্যাজ আই অ্যাম ফিলিং এ বিট আন্ডার দ্য ওয়েদার মানে কি, আমি আজকে জগ করতে পারবো না। জগ মানে হচ্ছে কি, জগিং আমরা জানি 2 এর পর দেখো V1 হয়, 2 জগ হয়, 2 এর পরে 2 জগিং তো হবে না, এখানে 2 জগ হয়, মানে কি 2 + V1 জগ মানে হচ্ছে জগিং করা, যেটা আস্তে আস্তে দৌড়ানোটাকে বলা হয় জগিং করা। কেন সে করতে পারবে না, স্লাইটলি সে ইল বলে। নেক্সট কী আছে দেখো, আইসিং অন দ্য কেক, ধরো একটা কেকের পিস আছে, সেই কেকের পিসটার উপরে যখন তোমার কী থাকছে, আইস থাকছে, তার মানে কি আইস যখন থাকছে আরও বেশি টেস্টি লাগবে না কেকটা? তাহলে একটা কেকের উপরে যখন আইস থাকছে তাহলে আরও কিন্তু বেশি ভালো হয়ে যাচ্ছে, সেই রকমই মিনিংটা এখানে আসছে। দেখো, সামথিং দ্যাট টার্নস গুড ইন্টু গ্রেট, কেক তো গুড হবেই, তার উপরে যখন আইস থাকছে তার মানে আরও সেটা গ্রেট হয়ে যাচ্ছে, আরও ভালো হয়ে যাচ্ছে। তাহলে ইন্ডিয়ার ভিক্টরি ওভার ইংল্যান্ড অন ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে, মানে 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের দিনই, আবার এক তো ইন্ডিপেন্ডেন্স ডে, তার উপরে আবার ইন্ডিয়া ভিক্টরি পেয়েছে কার, ইংল্যান্ডের ওপরে, তার জন্য কী ছিল এটাকে বলা হচ্ছে আইসিং অন দ্য কেক। বোঝা গেল? দুটো কিন্তু আরও এক তো ভালো হলোই, একটা ভালো কি যে ভিক্টরি পেয়েছে, ইন্ডিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে, তার ওপরে আবার সেটা কি ইন্ডিপেন্ডেন্স ডের দিন, তার জন্য আরও বেশি ফিলিংটা ভালো হচ্ছে। বোঝা গেল? এরপরে আছে কি দেখো, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, মানে কি একটা কস্টটা কতটা, দেখো মূল্যটা কতটা, একটা আর্মের একটা মানে হাতের মূল্য আর একটা পায়ের মূল্য, হাত এবং একটা পা, সেটা কত মূল্যবান জিনিস, তার মানে এতই সেটা কস্টলি যে হাত এবং পায়ের মূল্যের সমান, হাত পা কেটে বিক্রি করে দেওয়ার মতো পরিস্থিতি, তাহলে ভেরি এক্সপেন্সিভ, খুব বেশি মূল্যবান হয়ে যাচ্ছে। তাহলে হিজ লেজিনেস মেড হিম মিস ফ্লাইট টু চণ্ডীগড় যাওয়ার ফ্লাইটটা সে আলস্যতার জন্য, কুড়েমির জন্য মিস করে ফেলেছে। নেক্সট যে টিকিটটা সেটা কী হয়েছে, সেটা তার এতটাই কস্টলি হয়ে গেছে, সেটা কী যেন হচ্ছে, আর্ম অ্যান্ড লেগ, যেন তার কাছে এটাকে এই টার্মটাকে বোঝানোর জন্য কী বলা হচ্ছে, খুব কস্টলি বোঝানোর জন্য কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। ঠিক আছে, এরপরে দেখো, জাম্প দ্য ব্যান্ড ওয়াগন বলতে কী বোঝায়, এখানে কি একটা পপুলার অ্যাক্টিভিটি ও ট্রেন্ডকে জয়েন করা। দেখো, ব্যান্ড ওয়াগন যে এই যে পার্টটা, এটার মিনিংটা কী বোঝায়, যে ওয়াগন তো তোমরা জানো যে একটা 4 হুইলড কার, 4টে চাকা বিশিষ্ট একটা যখন কার্ট রয়েছে, যানবাহন রয়েছে, সেটাকে বলা হয় 4 হুইলড কারটাকে বলা হয় ওয়াগন। এখানে দেখো, এই যে এটা বলতে পারো, এ লার্জ ওয়াগন ইউজ টু ক্যারি এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস ইন এ প্যারেড, একটা প্যারেডে যাওয়ার জন্য একটা মিউজিশিয়ানসদের একটা যে ব্যান্ড অফ মিউজিশিয়ান, একদল মিউজিশিয়ানকে যখন নিয়ে যাওয়া হয় যে কার্টে করে, সেটাকে বলা হয় কি, ব্যান্ড ওয়াগন। এটা তো তোমার এমনি সেন্টেন্স, এটা মিনিংটা গেল ওয়ার্ডটা, কিন্তু যখন একটা পপুলার ট্রেন্ডের দিকে ঝাঁপ দেওয়া, সেটাকেই বলা হচ্ছে কি, যে ট্রেন্ডিং যেটা চলছে, সেই ট্রেন্ডিংটাকে সবাই যখন সাপোর্ট করছে, তখন সেটাকে কী বলা হয়, জাম্প দ্য ব্যান্ড ওয়াগন টু জয়েন এ পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড। সেন্টেন্সটা কী আছে দেখো, হোয়েন হি ওয়াজ ডিটেক্টেড উইথ ডায়াবেটিস, যখন সে তার মানে সুগার মানে ডায়াবেটিস ধরা পড়লো, ডায়াবেটিস মেলিটাস ধরা পড়লো, হি কুইকলি জাম্পড অন দ্য ব্যান্ড ওয়াগন, সে কী ধরনের ট্রেন্ডে ঝাঁপিয়ে পড়লো, অ্যান্ড জয়েন দ্য জুম্বা ডান্স ক্লাস করলে, যে এক ধরনের বলতে পারো যে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা এক ধরনের, হ্যাঁ, যোগা টাইপের এক ধরনের, তো সেই ধরনের ডান্স ক্লাস, যেটার ফলে কী হবে, যেটার ফলে অবশ্যই সেই যেটা ডায়াবেটিস আছে সেটার হারটা কমে যাবে, তো তার জন্য কি হয়, এটাকে ইউজ করা হলো, যে এই জন্য এসে জুম্বা ক্লাসেস জয়েন করলো। এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, যে যারই ডায়াবেটিস হচ্ছে সেই ধরনের ক্লাসগুলো জয়েন করে নিচ্ছে, তার জন্য এই সেন্টেন্সটা হলো এখানে। এরপরে যেটা আছে দেখো, বল ইজ ইন ইউর কোর্ট মানে কি, তোমার কোর্টে বল থাকা মানে কি বোঝাচ্ছে, যে এটা পুরোপুরি তোমার কোর্টে, যখন তোমার আন্ডারে যখন বলটা আছে, তখন তোমার উপরে ডিসাইড করছে যে তুমি বলটাকে কোন দিকে ইউজ করবে, মানে ইট ইজ আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন নেক্সট স্টেপ কী নেবে, সেটা তোমাকে ডিসিশনটা নিতে হবে, তার জন্য বলা হচ্ছে বল ইজ ইন ইউর কোর্ট।
দেখো কি আছে, নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, ডিসাইড ওয়েদার ইউ ওয়ান্ট টু রিপ্লাই অর নট। তুমি রিপ্লাই দিতে চাও না সেটা তোমার এবার তোমার হাতে সম্পূর্ণ চলে এসেছে। নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি চলো। এরপরে যেটা রয়েছে এখানে কি বলা হচ্ছে, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ, যতটা তুমি চেবাতে পারবে তার থেকে বেশি কামড় দেওয়া। এরকম তো অনেকের সঙ্গেই হয়, দেখবে আমরা খুব বড় করে একটা কামড় দিয়ে পেলাম, দিয়ে আর সেটাকে মুখের মধ্যে ম্যানেজ করতে পারছি না, চিবোতে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। তার মানে কি, এমন কিছু একটা নেওয়া যেটা আমি নিজে ম্যানেজ করতে পারছি না, তাই তো। দেখো, টু টেক আপ এ টাস্ক, এমন একটা কিছু কাজ আমি গ্রহণ করলাম, হুইচ ইউ মে নট বি এবল টু অ্যাকমপ্লিশ, যেটা তুমি সম্পন্ন করতে পারছো না ডিউ টু ল্যাক অফ এবিলিটি, সেটা তোমার সম্পন্ন করার মতো সাধ্য নেই, ক্ষমতা নেই। তাহলে অনেক বড় একটা কামড় দিয়ে দেখো, যে কোনো একটা কিছু খাবার অনেক বড় একটা খাবার ভরে দেখো, তারপরে মনে হবে চেবানোর মতো পরিস্থিতিটা মুখে নেই, একটু স্পেস নেই চেবানোর মতো। তো তাই জন্য এটা কি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, যে এমন কিছু একটা টাস্ক নেই যেটা তুমি ম্যানেজ করতে পারবে না। আই বিট অফ মোর দ্যান আই কুড চিউ, আমি এরকম এই কাজটা করলাম, মানে অনেকটা নিয়ে নিলাম যতটা আমি চেবাতে পারবো না, যখন আমি ডিসাইড করলাম টু টেক আপ দ্য 300 পেজ রিসার্চ প্রজেক্ট, 300 পাতার যখন রিসার্চ প্রজেক্টটা আমি নিয়ে নিলাম রিসার্চ করার জন্য, তখন আমি কি হলো, যেটা ম্যানেজ করতে পারবো না তার থেকে বেশি আমি নিয়ে নিয়েছি, এরকম হলো। ঠিক আছে, তো বলতে পারো এখানে টেক আপ যে পার্টটা রয়েছে, টেক আপ মানে কি বোঝায়, এটা একটা গ্রুপ ভার্বের মধ্যে পড়ে। গ্রুপ ভার্বটাকে এখানে একটু জ্বালিয়ে নাও, টু বিগিন ডুইং অ্যান অ্যাক্টিভিটি অর এ রেগুলার বেসিস, কিছু একটা রেগুলার বেসিসে কোনো একটা ওয়ার্ক তুমি করতে চাইছো বা একটা কোনো অ্যাক্টিভিটি করছো, এটা বলা হয়। বা অ্যাকসেপ্ট করা, টু অ্যাকসেপ্ট, কোনো কিছুকে গ্রহণ করা। এখানে টু অ্যাকসেপ্টটাই বোঝানো হচ্ছে কোনটার মিনিং হিসেবে, টেক আপ হিসাবে। যদি না বুঝতে পারো তো এখানে অবশ্যই আমি বলবো গ্রুপ ভার্বগুলো কিন্তু একবার ঝালিয়ে নেবে, যেগুলো আমি বলছি গ্রুপ ভার্বটা কী বললাম দেখে নাও ভিডিওটা, আর একবার এই জায়গাটাকে কত সেকেন্ড হলো দেখে নাও, ওখানটাকে আরেকবার শুনে নাও। গ্রুপ ভার্ব থেকে WBCS অন্যান্য পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন দেওয়া হয়। এরপরে দেখো কী আছে, কান্ট জাজ এ বুক বাই ইটস কভার, এটার মিনিংটা কী হয়, যে যখন একদম ওপর থেকে, যেটা বললাম প্রাইমারিলি, ইনিশিয়ালি, ঠিক আছে, সার্ফিক্যান্টলি, দেখো প্রাইমারিলি, ইনিশিয়ালি, সার্ফিক্যান্টলি সবগুলোই হয়ে যাচ্ছে প্রাথমিকভাবে যখন আমরা এর অ্যাপিয়ারেন্সটা, মানে যে উদ্ভবটা হয়েছে, মানে ওপর পার্টটা দেখে আমরা কিছু বুঝতে পারছি না তার ভিতরটার ব্যাপারটা কী। যেমন এরকম হতেই পারে যে একজন সে বাসের ড্রাইভার বা একজন লরির ড্রাইভার, তাকে আমরা দেখছি কিন্তু আসলে সে কলকাতা পুলিশ SI ইন্টারভিউ ক্র্যাক করেছে, এরকম হতেই পারে। তাহলে ওপর দেখে কাউকে, কোনো একটা বুককে দেখে বা কোনো একজন ব্যক্তিকে দেখে তার ভিতরটা জাজ না করা, এটা বলা হচ্ছে। তাহলে কি, দ্য হাউস লুকড ইমপ্রেসিভ ইন অ্যান অ্যাডভার্টাইজমেন্টে দেখে মনে হচ্ছিল অ্যাডভার্টাইজটা, মানে হাউসটা খুব সুন্দর দেখতে। বাট স্টিল আই মেড এ ট্রিপ টু দ্য হাউস টু চেক এভরিথিং, তারপরে সে গেছে সেখানে চেক করতে। অ্যান্ড ইট ইজ ওয়াইজ নট টু জাজ এ বুক বাই ইটস কভার। তাহলে এটা একটা জ্ঞানী কাজ ছিল, যেটা সে বুঝতে পেরেছে কি, যে হাউসটা যেরকম দেখতে লাগছিল অতটা কিন্তু ভালো নয়, মানে ইমপ্রেসিভ নয়, ছবির মতো অতটা ইমপ্রেসিভ নয়। নেক্সট চলে যাচ্ছি, দেখো হিয়ার ইট অন গ্রেপ ভাইন। হিয়ার ইট অন গ্রেপ ভাইন মানে কি, গ্রেপ ভাইনের মধ্যে কিছু শোনা। দেখো গ্রেপসগুলো কেমন ঝোলে, এভাবে একটার নিচে একটার নিচে একটা ঝোলে, মানে একটাতে যাই কিছু হলো, সেখান থেকে আর একটা দিকে কিন্তু আর একটা গ্রেপের মধ্যে সেই এফেক্টটা চলে গেল, মানে কি রিউমার যেরকম ঠিক ছড়ায়। তাহলে এটাকেই বলা হচ্ছে যে কি, গ্রেপ ভাইনের মধ্যে কিছু শোনা মানে কি, রিউমার শোনা। ঠিক একটা গ্রেপে যা হলো সেটা থেকে এখানে ঠিক যেরকমভাবে হয়ে যায়, রিউমার্সগুলো যেভাবে ছড়ায়, এক কান থেকে 5 কান হয়ে যায়। সেই জন্য দেখো হিয়ার ইট অন গ্রেপ ভাইন মানে কি, টু হিয়ার রিউমার্স অ্যাবাউট সামথিং অর সামওয়ান, মানে মেনলি রিউমার যখন আমরা শুনছি, গুজব শুনছি। আই হিয়ার্ড ইট অন এ গ্রেপ ভাইন দ্যাট হি হ্যাড স্টিভড অ্যান ওল্ড ম্যান আস্কিং ফর হিজ পেনশন। তার পেনশনের জন্য সে কী করেছে, একজন ওল্ড ম্যান তার পেনশনের জন্য চাইছিল, বা যেটা পেনশনটা ডিমান্ড করেছে, আর সে সেখানে কী করেছে, স্টিভ করেছে। স্টিভ বলতে কী বোঝায়, দেখো কাউকে যখন মেনলি চিট করা বোঝায়, চিট করাটাকেই বলা হয় স্টিভ। তো স্টিভ মানে বলতে পারো টু চিট সামবডি, ঠিক আছে, মানে চিট করে খুব তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ছে। তুমি ভাড়া দিতে পারছো না, তোমার মানি ব্যাগ আনতে বা তোমার পার্স আনতে ভুলে গেছো, তারপরে তুমি চেপে পড়েছো গাড়িতে, কিন্তু তোমাকে কি করতে হচ্ছে, গাড়িটা যখনই সিগনালে দাঁড়াচ্ছে তখন তুমি গাড়ি থেকে নেমে কেটে পড়লে, তাহলে তুমি কী করলে, সেখানে স্টিভ করলে, বোঝা গেল, মানে চিট করলে সেটা। ঠিক আছে, চিটেরই একটা রকম বলা যায় এখানে। এরপরটাতে চলে যাচ্ছি, চলো এরপরে কী আছে, ইট টেক্স টু টু ট্যাঙ্গো, মানে কি এমন একটা কাজ যেটা করতে দুজনকে লাগে। ঠিক আছে, টু ট্যাঙ্গো বলতে দুজনকে লাগে, একটা সিচুয়েশান বা অথবা একটা আর্গুমেন্ট দ্যাট ইনভলভস 2 পিপল অ্যান্ড দে আর বোথ দেয়ারফোর, বলতে পারো তারা দুজনেই রেসপন্সিবল ফর ইট, দে আর বোথ রেসপন্সিবল ফর ইট। এমন একটা কিছু সিচুয়েশান যেটার জন্য কী হয়, দুজন পিপলই সেখানে ইনভলভ আছে, দুজন ব্যক্তি ইনভলভ আছে বা তার থেকে বেশি, কিন্তু
তারা দুজনেই সেটার জন্য রেসপন্সিবল, ঠিক আছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এখানে দেখে নিতে পারো, এখানে যেটা রয়েছে এটা দেখে নিতে পারো সেন্টেন্সটা অবশ্যই। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো। লাস্ট স্ট্র। লাস্ট স্ট্র বলতে কী বোঝায়? এটার মানে হচ্ছে বলতে পারো যে শেষ যে একটা স্ট্র মানে হচ্ছে খড়, খড়টাকে বলা হয় স্ট্র, হ্যাঁ। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে একটা ফাইনাল প্রবলেম, একটা সিরিজ অফ প্রবলেম, প্রচুর প্রবলেম রয়েছে, তার মধ্যে একটা ফাইনাল আবার একটা প্রবলেম, এই ফাইনাল যে প্রবলেমটা এটাকে বলা হচ্ছে কি লাস্ট স্ট্র। কী আছে দেখো, মাই বডি ওয়াজ অলরেডি ইন ব্যাড শেপ। আমার এখানে বডি ব্যাড শেপ মানে কি খারাপ আকৃতিতে ছিল তা নয়, আমার শরীর খারাপ ছিল, অলরেডি আমার শরীর খারাপ ছিল। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য লাস্ট স্ট্র। তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন আমি পুরোপুরি বেড রেস্টে পড়ে গেছি, মানে পুরোপুরি থেমে গেল একদম। মানে কি হলো, এক তো শরীর খারাপ ছিল, তারপরে আবার এক্সট্রা কী হলো, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি, চলো। এরপরে কী আছে, টু বি ইন ডলড্রামস। ডলড্রামস বলতে কী বোঝায়? ডলড্রামস ওয়ার্ডটা যেটা পাচ্ছ এটার মিনিংই বলতে পারো যে মনমরা একটা পরিস্থিতি, বা একটা বলতে পারো স্ট্যাগন্যান্সি, ট্র্যাঙ্কুইলিটি। ট্র্যাঙ্কুইলিটি মানে নিশ্চলতা। স্ট্যাগন্যান্ট পুল আমরা স্ট্যাগন্যান্ট বলি ওয়াটার বডি, যেগুলো পুকুর হয়, যেগুলো জলগুলো নিশ্চল থাকে। নদীতে কিন্তু স্ট্যাগন্যান্ট ওয়াটার নয়, পুকুরে স্ট্যাগন্যান্ট ওয়াটার। তাহলে স্ট্যাগন্যান্ট যখনই হয়ে যাচ্ছে তাহলে সেটা স্থির হয়ে যাচ্ছে, নিশ্চল হয়ে যাচ্ছে, ট্র্যাঙ্কুইলিটি আসছে তার মধ্যে, সেটাকেই বলা হচ্ছে ডলড্রামস বলতে পারো। তাহলে ডলড্রামসের কী কী সিনোনিম পেলে? স্ট্যাগন্যান্সি মানে নিশ্চলতা, আর ট্র্যাঙ্কুইলিটি, ঠিক আছে। তাহলে যখনই আমরা নিশ্চল হয়ে যাচ্ছি মানে নিশ্চুপ হয়ে যাচ্ছি, মানে কি খুব যখন দুঃখিত বা লো স্পিরিট, মানে কি একদম খুব বেশি এনার্জেটিক ফিল করছি না, তখন সেটাকে বলা হচ্ছে কি টু বি ইন ডলড্রামস, মানে মন মরা হয়ে থাকা। এক কথায় বাংলা হচ্ছে মন মরা হয়ে থাকা। স্যাম ওয়াজ ইন দ্য ডলড্রামস আফটার হি ওয়াজ ইনসাল্টেড বাই দ্য বস ইন ফ্রন্ট অফ হিজ কলিগ। কলিগদের সামনে তাকে ইনসাল্ট করে স্যাম কী হয়েছিল, একটু মানে স্ট্যাগন্যান্ট হয়ে গেছিলো, মানে মন মরা হয়ে গেছিলো, ডলড্রামসে ছিল। টু সিট অন ফেন্স। ফেন্স মানে হচ্ছে কি বেড়া, বেড়ার উপরে যখন বসে আছে, বেড়ার উপরে বসে মানে কি বেড়ার এই বেড়ার দুটো পার হয়, একটা বেড়া দেওয়া রয়েছে, এদিকটা একটা পার আর এদিকটা একটা পার, ঠিক আছে। তো তুমি এদিকেও থাকছো না, মানে ইন্ডিয়ার সাপোর্টারও নাও আবার পাকিস্তানের সাপোর্টারও নাও, তুমি একদম মিডিলে বসে আছো, মানে কি ফেন্স, এই যে ফেন্সটা রয়েছে, যে বেড়াটা রয়েছে, বেড়ার উপরে তুমি বসে আছো, তুমি ডিসাইড করতে পারছো না যে এদিকেও যাবে না আবার তুমি এদিকেও আসবে না, কোনোটাতেই যাবে না, তুমি মিডল পয়েন্টে একদম নিউট্রাল আছো। তাহলে ফেন্সে থাকা মানে, ফেন্স মানে বেড়ার উপরে বসে থাকা, মানে তাই বোঝায় ওদিকেও যাচ্ছি না এদিকেও যাচ্ছি না, বেড়ার উপরে বসে আছি। এটার সঙ্গে আমি তোমাদের একটা স্টোরি বলে দিই, দেখো ছোটো করে, যেটা বলতে পারো যে বাদুর, ব্যাট বাদুর যেটাকে বলা হয়, ব্যাট, হ্যাঁ ব্যাট, এটা নিয়ে একটা ঘটনা ঘটেছিল যে ব্যাট কী করেছিল, তা একবার ফরেস্টের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ঝামেলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল কি যারা বার্ডস তারা একদিকে থাকবে আর যারা যারা অ্যানিমালস তারা একদিকে থাকবে। তো ব্যাট এবার ডিসাইড করতে পারছিল না যে সে কি অ্যানিমালসের মধ্যে পড়ে নাকি সে কী পড়ে, নাকি সে বলতে পারো বার্ডসের মধ্যে পড়ে, কারণ তার ডানা আছে। তাহলে সে বার্ডসের দিকেও যেতে পারছে না, আবার কী করছে অ্যানিমালসের দিকেও যেতে পারছে না। তাহলে ব্যাট কী করলো, বাদুর কী করলো, ফেন্সে বসে পড়লো, মানে কি নিউট্রাল থাকলো সে, আমি বাদুর মানে কি আমি বার্ডও নই, মানে পাখি শ্রেণীর মধ্যেও নই, আবার আমি অ্যানিমালসদের মধ্যেও পড়ি না। তাহলে সে বুঝতে পারছে না, তখন সে ফেন্স এর মধ্যে বসে আছে, মানে ফেন্স, সিট অন দ্য ফেন্স হয়ে যাচ্ছে, মানে নিউট্রাল থাকছে। এখানে দেখো কি আছে, সিন্স আই ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ডিটেলস, আমি ডিটেলস যেহেতু জানতাম না, আই ডিসাইডেড টু সিট অন দ্য ফেন্স ডিউরিং দ্য আর্গুমেন্ট বিটুইন মাই কাজিনদের মধ্যে যখন আর্গুমেন্ট ঝামেলা হচ্ছিলো তখন আমি কী করেছিলাম, আমি জানতাম না যে কী বিষয়টা ডিটেলসটা, তার জন্য আমি নিউট্রাল ছিলাম, বোঝা গেল। তো এখানে দেখো মোটামুটি আজকে এখানে এই ক্লাসটা আমি এন্ড করছি, মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, যে কটা ইডিয়ামস আমি নিয়েছি। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সঙ্গে এরকম ধরনের আরও কিছু ইডিয়ামস নিয়ে তোমাদের ক্লাস নিতে থাকবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো অবশ্যই রিভিশন করো, এবং যে কোয়েশ্চেন্সগুলো আমি বলেছি সেগুলোর অ্যান্সার নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাও, এবং ক্লাস তোমাদের ভালো লাগছে কিনা সেটা অবশ্যই জানাবে, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। নেক্সট কোনো তোমাদের কিছু ইম্পর্টেন্ট জানার কিছু থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো নেক্সট ক্লাসে তোমাদের রিপ্লাই দিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন আস অলওয়েজ সে স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।